বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ চলছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, এটা কি মোহাম্মদ ইউনূসের বিরোধী বিক্ষোভ, নাকি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাকে আপনারা বলেন ক্যাঙ্গারু কোর্ট, সেখানে যে বিচারটা শেখ হাসিনার হচ্ছে সেই বিরোধিতায়? আসল কারণটা কি এই মুহূর্তে বিক্ষোভের? বিক্ষোভ একটা জিনিস, এটা শেখ হাসিনা নিজের মুখেই স্পষ্ট করেছেন যে বাংলাদেশে আজকে যে তার বিরুদ্ধে যে বিচার হয়েছে এটা ছিল আওয়ামী লীগের কর্মসূচি। কিন্তু এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে শেখ হাসিনা একটি জিনিস স্পষ্ট করেছেন যে যতদিন না এই ইউনূসের পদত্যাগ হবে, ইউনূস যতদিন না দেশ ছেড়ে যাবে ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে। সুতরাং এখন যে আন্দোলনটি পরিচালিত হচ্ছে বা এখন যে বিক্ষোভটি হচ্ছে সেটি এক দফা বিক্ষোভ, ইউনূসের পদত্যাগের বিক্ষোভ, ইউনূসকে তাড়ানোর বিক্ষোভ। এখন আর অন্য কোনো বিষয় নেই। আর যেটা তুমি বলছিলে যে এই আদালতটি একটি কথিত আদালত, এটা ক্যাঙ্গারু কোর্ট। এখানে মানে এই বিচারের অধিকারী সেই আদালতের নেই। যে বিচারটি মানে হচ্ছে, এই বিচার করার এখতিয়ারই এই আদালতের সাংবিধানিকভাবে বা বাংলাদেশের প্রচলিত আইনের ধারায়। তো এই আদালত চিন্তা করছে না। কিন্তু বাংলাদেশে তো এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে শহীদুল দা, এই মুহূর্তে তো বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সংবিধানে যার কোন কথা আপনি প্রচুর অনুষ্ঠানে প্রচুর শোয়ে বারবার করে বলেছেন। তাহলে এই ধরনের যে বিচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার আনা হচ্ছে, যে অভিযোগগুলো আনা হচ্ছে, এখানে কি কোথাও একটা সেই সংবিধানকে পরিবর্তন করা হবে, সেই এজেন্ডাটা হাতে নিয়েই কি এই পথে হাঁটা হচ্ছে? কারণ সংবিধানে তো পরিবর্তন চাইছেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের। সংবিধান পরিবর্তনের এখতিয়ার এই সরকারের নেই, কারণ এই সরকারটি সংবিধানের বাইরের একটি সরকার। সংবিধানে কোনো রকম এই সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাও অবৈধ, এই সরকারে যারা এসেছে তারাও অবৈধ। কারণ বাংলাদেশের সংবিধানের আলোকে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী এইরকম কোনো সরকার ছিল না। তারা নিজেরা দাবি করেছিল যে যেহেতু সংবিধান রাষ্ট্র কি সরকার প্রধান নেই, সংসদ নেই, তাই আদালতের শরণাপন্ন হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে আদালতের যে শরণাপন্ন বা যেসব জাস্টিসদের রেফারেন্সে এই সরকার গঠিত হয়েছে, সেই জাস্টিসরা 5 আগস্টের শেখ হাসিনার সঙ্গে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছিলেন। তো সুতরাং তারা অর্ডার দেননি এবং এটি এখন প্রমাণিত। যেমন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তেমন আদালত কর্তৃকও এই সরকার গঠনের কোনো অর্ডার হয়নি। সুতরাং এই সরকারটি অবৈধ। আর এই অবৈধ সরকার যা করছে সবকিছুই অবৈধ। আর যে আদালতে বিচার প্রক্রিয়া হচ্ছে, আমি সেটিতে বললাম যে এই আদালতে তো এই বিচার হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের প্রচলিত আইনে এটা ফৌজদারি বা ক্রাইম অপরাধ, ক্রিমিনাল অপরাধ, সেটার জন্য নিম্ন আদালত থেকে শুরু করতে হবে, একদম নিম্ন আদালত থেকে। সেজন্য স্পেশাল কোর্টের কোনো প্রয়োজন নেই। এটি জাস্ট অসাংবিধানিক এবং বেআইনি। সেই যে রায়টি হচ্ছে, এই রায়টি কোনো রকম টিকবে না, এটি সাংবিধানিকভাবে কোনো রকম টিকবে না যে কোনো সরকার। আর যেটা তুমি বলছিলে যে এই সরকারটি আসলে তত্ত্বাবধায়ক সরকারও নয়, এটি হচ্ছে তাদের ভাষায় একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধান সাপোর্ট করে না, এটি কোনো নিয়মে পড়ে না। এবং তাদের কি কি এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারই নেই, তাদের কোনো নীতিমালা নেই। একটা থাকে না যে কোনো একটা কোম্পানি চললে তো তার একটা মেমোরান্ডাম থাকে, নীতি নির্দেশনা থাকে। তো যে সরকারের কোনো বৈধতা নেই, তাদের তো নীতি নির্দেশনার প্রশ্নই আসে না। সুতরাং এই সরকারের যা কর্মকাণ্ড যেভাবে তারা করছে, এটির কোনো ভিত্তি নেই, এই আদালতেরও ভিত্তি নেই। আর এই সরকার অবশ্যই, যদি পরবর্তী সরকার আসে, আমার কাছে মনে হয় সংবিধান অনুসরণ যদি সেই সরকার করে, সেটি এই সরকারটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, তাদের সমস্ত কর্মকাণ্ড বাতিল হয়ে যাবে। আর যে সংস্কারের কথা বলা হয়েছে, একটি পরিকল্পনা এবং প্রস্তাবনা সরকারকে দাখিল করা হয়েছিল, তার একটি সাইনিং অনুষ্ঠানও আমরা দেখেছি জুলাই সনদ নামে। কিন্তু সেটি সিগনেচারের পরপরই আমরা দেখতে পেলাম প্রত্যেকটি রাজনৈতিক দল, তাদের স্টক হোল্ডাররা এ নিয়ে বিরোধিতা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, আমরা বহু বছর ধরে দেখেছি, সে শেখ হাসিনা হন বা খালেদা জিয়া, বরাবরই ভারতের বন্ধু বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি যবে থেকে বাংলাদেশে এসেছেন তবে থেকে ভারতের বিরুদ্ধে একেবারে শত্রুত্বের বার্তা দিয়েছেন, মানে কোনোভাবেই ভারত বন্ধু নয় সেটা তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা মানছে কেন? বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা তো যথেষ্ট সংযত, তারাই বা মানছে কেন? দেখো, বিএনপি মতো রাজনৈতিক দল, এখানে ব্যাপার হচ্ছে যে এখন ভোটের রাজনীতিতে তাদের জনসমর্থন দরকার। তো যে কারণে তারা ভাবছে যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিপক্ষে গেলে বাংলাদেশের যারা
এন্টি ইন্ডিয়ান ফোর্স বা আওয়ামী বিরোধী ফোর্স তাদেরকে ভোট দেবে, কিন্তু এটা তাদের একদমই একটা বোকার স্বর্গে বাস করছে তারা। কারণ বাংলাদেশের ভারত বারবার প্রমাণ দিয়েছে ভারত তাদের পরীক্ষিত বন্ধু, এবং বাংলাদেশের যত সংকট 1971 থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটি সংকটেই বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে, ভারত পাশে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ যে ঢাকায় বিমান দুর্ঘটনা, একটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় যে হতাহতের ঘটনার ঘটলো, সেখানেও আমরা প্রমাণ পেয়েছি যে একটি যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক যে জিরো পর্যায়ে পৌঁছে গেছে, সেখান থেকেও ভারত সরকার তাদের পাশে চিকিৎসা সামগ্রী নিয়ে দাঁড়িয়ে। তো এরকম বন্ধুত্বের নিদর্শন ভারত তো বারবারই দিয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া শুধু এটাই নয় যে ভারত কিন্তু গত 14 মাসে বাংলাদেশের যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার যে জায়গাটি, সেটি শুধুমাত্র ভারতের কারণেই নিম্নমুখী। ভারতের খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করায়, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করায় বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে এখন বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে আসলে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে চলা সম্ভব নয়। সেই জায়গা দাঁড়িয়ে এখন ইন্ডিয়াকে বিরোধিতা করার যে জায়গাটি তৈরি করেছে বিএনপি অনেকটা সরে এসেছে। ইভেন তুমি জানো যে এই যে 18 তারিখ মানে আগামীকালই বাংলাদেশি ইউনূস সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের সফরে আসছে। তো অ্যাকচুয়ালি এগুলো তাদের মুখের কথা, হৃদয়ের কথা না, যে বিদ্বেষিতা, আওয়ামী লীগ বিদ্বেষিতার মতো তাদের আসলে ভারত বিদ্বেষিতা, কিন্তু তারা এটা কোনো লজিক্যাল ওয়েতে তারা এই চিন্তাটা করে না যে ভারত বিদ্বেষিতা মানে না খেয়ে থাকে। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের জাহাজ চট্টগ্রামে ঢুকে রয়েছে, এমনকি আমরা দেখলাম যে আইএসআই এর অফিসাররা প্রকাশ্যে বাংলাদেশে আসছে। একেবারে সেকেন্ড ইন কমান্ড আসিম মুনিরের পরেই যার স্থান শামশাদ মির্জা, তাকেও আমরা আসতে দেখেছি। নৌবাহিনীর পাকিস্তানের প্রধান, তাকেও আমরা আসতে দেখেছি। সুতরাং এটা কি তাদেরই কোনোভাবে বাংলাদেশকে দিয়ে করিয়ে নেওয়া? পাকিস্তানের ঘোষিত শত্রু, ভারত পাকিস্তানের মধ্যে ঘোষিত শত্রুতা রয়েছে, সেটাই কি বাংলাদেশকে দিয়ে এবার উসুল করার একটা চেষ্টা হচ্ছে? এবং মোহাম্মদ ইউনূস তো পাকিস্তানের মানুষ, তার পাকিস্তান প্রীতি প্রচুর, তার বইতে রয়েছে, সেগুলোও আমরা দেখিয়েছি। আসলে কি এটাই? একদমই 2024-এ যে জুলাই আগস্ট যে হামলা বা সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তারপরে লস্কর ই তৈয়বার মতো একটি আন্তর্জাতিক স্বীকৃত সংগঠনের পক্ষ থেকেই বলা হয়েছে যে তারা এই আন্দোলনের পিছনে ছিল, সঙ্গে ছিল, তারা তাদের ভাইদের সাহায্য করেছে। তো সুতরাং এখানে তো ক্লিয়ার যে পাকিস্তানি মদতেই বাংলাদেশে এই জুলাই আগস্ট সংগঠিত হয়েছে, এবং তারা 2024-এর 5 আগস্ট পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং তাদের ইন্ধনেই প্রত্যেকটি ঘটনা ঘটছে। এবং পাকিস্তানি আইএসআই শুধু নয়, পাকিস্তানের জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতারা, যেমন এই যে সম্প্রতি দিল্লি ব্লাস্ট বা পাউল অ্যাটাক, সব জায়গার ঘটনায় কিন্তু বাংলাদেশের সংযোগ এসেছে, এবং সে বাংলাদেশের অভ্যন্তরে এসেই পাকিস্তানের এই জঙ্গি নেতারা সে ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তব্যও রেখেছে যে ভারতকে অশান্ত করা হবে, পশ্চিম ফ্রন্ট থেকে হামলা করা হবে, নানাবিধ বিষয় তারা কিন্তু সেটা পরিষ্কার করেছে। সুতরাং পাকিস্তান সংযোগ তো ইউনূসের রয়েছে এই পুরো সংযোগ, এবং ইউনূসের বাবাও একজন রাজাকার ছিল, পাকিস্তানপন্থী মানুষ, আর তার সরকারে অন্তত 6 জন মানুষ রয়েছে যারা রাজাকারের সন্তান।